আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের বহু সামরিক স্থাপনা তছনছ করে দিয়েছে হিজবুল্লাহ। ১২ ঘণ্টায় তাদের শতাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে উত্তর ইসরায়েলে। হামলা থেকে বাদ পড়েনি বিমান ঘাঁটি, বিমানবন্দর, অস্ত্র কারখানা, সেনা অবস্থান, ট্যাঙ্ক, কোনো কিছুই। ভিডিওতে দেখা গেছে ইসরায়েলিরা দলে দলে পালাচ্ছেন এবং ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো। ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিভিন্ন অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। এদিকে ১৯৯১ সালের পর ইসরায়েলে বৃহত্তম হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। গাজায় দুর্দান্ত কিছু হামলা চালিয়েছে হামাস। আল মায়াদিনের খবরে বলা হয়, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রোববার ডজন ডজন ফাদি 1 এবং ফাদি 2 মিসাইলের মাধ্যমে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরে হামলার মাধ্যমে দিনের অভিযান শুরু করে। এর পরপরই একই ধরনের অস্ত্র ব্যবহার করে দ্বিতীয়বারের মতো একই ঘাঁটি ও বিমানবন্দরে আঘাত হানেন তারা। সংগঠনটি বলছে, লেবাননের বিভিন্ন অঞ্চলে উপর্যুপরি ইসরায়েলি হামলায় বহু বেসামরিক লোক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়। এরপর ফাদি 1 ও ফাদি 2 ক্ষেপণাস্ত্র এবং কাতিউশা রকেট ব্যবহার করে আঘাত করা হয় রাফাল কোম্পানির মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্সে। হাইফার উত্তরে জেবুলুন এলাকায় অবস্থিত কোম্পানিটি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করে। এরপর মানারা সাইট এবং ইফতা ব্যারাকের চারপাশে অবস্থান নেওয়া শত্রু সেনাদের উপর ড্রোন হামলা করেন হিজবুল্লাহ সেনারা। ঝাঁকে ঝাঁকে ড্রোন গিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। রোববার বিকেলে তারা রকেট আর্টিলারি দিয়ে সরাসরি আঘাত হানেন আল বাগদাদি মায়ান বারুজ ও অধিকৃত সেবা ফার্মের আল রাদার সাইটে। এ সময় আল মারাজ সাইটে ইসরায়েলি সেনাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর গাইডেড মিসাইল বা ATGM এর মাধ্যমে সেখানে একটি মার্কাভা ট্যাঙ্ককে সরাসরি আঘাত করা হয়। এতে ট্যাঙ্কের ক্রুদের কয়েকজন হতাহত হন। আল মায়াদিনের প্রতিনিধি 2 সেনার প্রাণহানি এবং একজনের আহত হওয়ার খবর দিয়েছে। দিনের সর্বশেষ হামলাটি হয় জাল আল আলমে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনা দলের উপর। তাদের উপর বেশ কিছু আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়। এদিন ইসরায়েলি হামলায় নিজেদের 3 যোদ্ধা নিহত হওয়ার তথ্য জানায় হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো বলেছে, রোববার উত্তর ইসরায়েলের হিজবুল্লাহর অভিযান ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার 5টি বিপর্যয়কর দিক তুলে এনেছে। প্রথমত, 12 ঘণ্টায় হিজবুল্লাহর শতাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে উত্তর ইসরায়েলে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ইতিহাসে এত কম সময়ে এমন ব্যাপক হামলার ঘটনা খুবই কম। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে গোলান থেকে হাইফা, নাসিরিয়া ও আল জালিল সহ বিভিন্ন অঞ্চলে, কিন্তু এই হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি। দ্বিতীয়ত, রামাত ডেভিড ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোর একটি। ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘাঁটিতে রয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর 101, 105 ও 109 নম্বর ব্রিগেড ও সামরিক হেলিকপ্টার ও ড্রোনের আস্তানা। এই স্পর্শকাতর ঘাঁটিটিকে রক্ষায় ব্যর্থ হয়েছে ইসরায়েল। তৃতীয়ত, এই হামলার ফলে 3 লাখ বসতি স্থাপনকারী পালিয়ে গিয়ে নানা আশ্রয় কেন্দ্রের ভেতরে লুকাতে বাধ্য হন। নানা ভিডিও ও ছবিতে দেখা গেছে ইসরায়েলিরা পালিয়ে যাচ্ছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোর প্রবেশপথে ব্যাপক ভিড়। এ থেকে বোঝা যায় ইসরায়েলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চতুর্থত, ইসরায়েলের চ্যানেল 14-এর ভাষ্য, হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তরের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং নাতনিয়া ও নাসিরিয়া শহর সহ নানা অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। এই অবস্থায় ইসরায়েলের শক্তির মহড়া দেখানোর ক্ষমতা ব্যাপক মাত্রায় কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। পঞ্চমত, এই অভিযানে বোঝা গেছে হিজবুল্লাহর হুদহুদ ড্রোন কেবল হামলার কাজে ব্যবহৃত হয় না, এই ড্রোন নিখুঁত তথ্য সংগ্রহেও দক্ষ। 2 মাস আগে হিজবুল্লাহ এই ধরনের ড্রোন ব্যবহার করে রামাত ডেভিড বিমান ঘাঁটির ছবি তুলে এনেছিল। ফলে সেখানে নিখুঁতভাবে হামলা চালানো হিজবুল্লাহর জন্য অনেক সহজ হয়েছে। এর মাধ্যমে হিজবুল্লাহর গোয়েন্দা তথ্য সংগ্রহের উচ্চতর সক্ষমতা ও নির্ভুল সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা ফুটে উঠেছে। আর বিষয়টি ইসরায়েলের জন্য মারাত্মক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তাদের এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, আমরা সর্বাত্মক যুদ্ধের একটি নতুন পর্বে প্রবেশ করেছি, যার সমাপ্তি, পরিধি ও সময়সীমা আর নির্দিষ্ট নেই। রবিবার বৈরুতে কমান্ডারদের জানা যায়, তিনি বলেন, কেবল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেই এই যুদ্ধ বন্ধ হবে, অন্যথায় কঠোর জবাব পাবে ইসরায়েল। নাঈম কাসেম বলেন, কোনো ধরনের হুমকি আমাদের থামাতে পারবে না। সব পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।
হিজবুল্লাহর উপপ্রধান জোর দিয়ে বলেন, প্রতিরোধ সংগ্রামকে পঙ্গু করার বৃথা চেষ্টা করছে ইসরায়েল, কারণ হিজবুল্লাহর যোদ্ধারা এরই মধ্যে তাদের সব চক্রান্ত নস্যাৎ করেছেন। তিনি গাজায় তেল আবিবের গণহত্যা নিয়ে মার্কিন দ্বৈতনীতির সমালোচনা করে বলেন, এই আগ্রাসনে ওয়াশিংটন আপাদমস্তক নিমজ্জিত। ইসরায়েলের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের পতন অনিবার্য, তোমাদের অর্থনীতি ভেঙে পড়বে, তোমাদের কোনো উদ্দেশ্যই অর্জিত হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, রবিবার তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আল শুকা এলাকায় ট্যান্ডেম শেল ব্যবহার করে ইসরায়েলের একটি D9 সামরিক বুলডোজারে আঘাত হানেন। একই এলাকায় অ্যান্টি পার্সোনেল এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে একটি জায়নবাদী পদাতিক বাহিনীকে সফলভাবে প্রতিহত করেন তারা। এই হামলায় নিশ্চিতভাবে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হন বলে জানায় আল কাসাম। তাছাড়া এদিন কাসামের যোদ্ধারা সুয়াত এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কেও আঘাত হানেন। 1991 সালের পর ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। রবিবার দখলদারদের বিরুদ্ধে মোট 5 দফা হামলা চালান তারা। সোমবার ভোরে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট এক বিবৃতিতে জানায়, ইসরায়েলে গোলানি ব্রিগেডের একটি পর্যবেক্ষণ ঘাঁটিতে তাদের ড্রোন আঘাত হানে। ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে জানান তারা। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, অধিকৃত গোলানের দক্ষিণাঞ্চলে ড্রোন অনুপ্রবেশের পর সাইরেন বাজানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানায়নি। এর কয়েক ঘন্টা পরে জর্ডান ভ্যালির একটি ইসরায়েলি অবস্থানে হামলা চালান ইরাকি যোদ্ধারা। হামলায় আল আফরাদ ড্রোন ব্যবহার করা হয়। আল মায়াদিন বলেছে, এদিন ইসরায়েলে মোট 5 বার হামলা চালায় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। 1991 সালের পর ইরাক থেকে ইসরায়েলে এত বড় হামলা আর হয়নি উল্লেখ করে ইসরায়েলি মিডিয়া বলেছে, এতে মোট 15টি ড্রোন অংশ নেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC রোববার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সহযোগিতা এবং ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কর্মপরিকল্পনার অভিযোগে 12 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শাসক এবং তার পশ্চিমা সমর্থকরা বিশেষ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্যে সফল হয়নি। তাই তারা এখন ইরানের নিরাপত্তার বিরুদ্ধে একের পর এক কর্মপরিকল্পনার মাধ্যমে এই সংকট ইরানে ছড়িয়ে দিতে চাইছে। IRGC আরও বলেছে, 12 জনকে ইরানের 6টি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়, তবে তাদের কোথায় কখন গ্রেপ্তার করা হয়েছে তা বিবৃতিতে বলা হয়নি। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। রোববার গাজার দেইর আল বালায় 4 শিশু সন্তান সহ এক মাকে হত্যা করেছে তারা। 2 আশ্রয় কেন্দ্রেও হামলা চালায় হানাদাররা। এতে নিহত হন আরও 10 ফিলিস্তিনি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত 41,431 ফিলিস্তিনি নিহত হন, যার মধ্যে শিশু রয়েছে অন্তত 16,795। গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন মার্ক্সবাদী নেতা এবং দিনমজুরের ছেলে অনুরা কুমারা দিশানায়কে। নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে সহ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 39 জন প্রার্থী। রোববার রাতে অনুরাকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। গণঅভ্যুত্থানে বিতাড়িত রাজাপাকসে পরিবারের নির্বাচনে অংশ নিলেও প্রত্যাখ্যাত হয়েছে। পরিবারটির নতুন সদস্য নামাল রাজাপাকসে পেয়েছেন মাত্র 2.57% ভোট। ন্যাশনাল পিপলস পাওয়ার বা NPP জোটের নেতৃত্বে থাকা অনুরা কুমারা সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় প্রতিবেশী দেশগুলোর কাছে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট কি চীনপন্থী নাকি ভারতপন্থী? ভারতীয় দৈনিক মিডিয়া ডেকান হেরাল্ড লিখেছে, অনুরা কুমারার জয় ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ উপস্থাপন করবে। এরই মধ্যে বাংলাদেশ ও মালদ্বীপের বৈরী শাসনের সঙ্গে মোকাবেলা করতে থাকা ভারতের বিশাল কূটনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে শ্রীলঙ্কায়। দৈনিকটি লিখেছে, অনুরা কুমারা মার্ক্সবাদী ঘেঁষা জনতা বিমুক্তি পেরামুনা দলের নেতা, যারা ভারত বিরোধী মনোভাব পোষণকারী হিসেবে পরিচিত। 2022 সালের গণঅভ্যুত্থানে ভারতের কাছে বিশ্বস্ত রাজাপাকসেদের পতনের পর চীন দলটিকে বিশ্বস্ত মিত্র হিসেবে তুলে আনার চেষ্টা করছিল। ডেকান হেরাল্ডের মতো ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, রাজনৈতিক মতাদর্শের কারণে অনুরা কুমারা স্পষ্টত চীনপন্থী। রয়টার্স বলছে, ভারতের প্রতি অধিকতর অনুগত শাসকদের সময় শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ার পর 2022 সালে নিত্যপণ্যের ব্যাপক ঘাটতি এবং আকাশছোঁয়া মূল্যস্ফীতি দেখা দেয়। মূলত সে সময় অনুরার জোট NPPর জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দুর্নীতির বিরুদ্ধে সরব উপস্থিতি দিয়ে আলোচনায় আসেন তিনি। রাজাপাকসে ভাইদের পদত্যাগে তৈরি হওয়া ক্ষমতার শূন্যতা অনুরা এবং তার দলের জন্য বৃহত্তর পরিবর্তনের পথ প্রশস্ত করে দেয়। সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান দেশটির জনগণকে আকৃষ্ট করে। বিভিন্ন সংবাদ মাধ্যম লিখেছে, অনুরার জয় হবে, ভারত এমনটা ভাবেনি, কেননা নির্বাচনের কিছুদিন আগে ভারতের একদল প্রতিনিধি শ্রীলঙ্কায় গেলেও তিনি আলোচনায় তেমন গুরুত্ব পাননি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।